আমার দ্বারা কি জীবনেও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হবে না? প্রতিদিন ভার্সিটিতে লেট করে পৌঁছানোটা যেন আমার অভ্যাস হয়ে গিয়েছে। ধুর বাবা, কিছুই ভালো লাগে না। আমার জামা কই? কি পরে যাব আজকে? ধ্যাত, একটা পরলেই হয়েছে। বিয়ে বাড়িতে যাব নাকি যে এত জামা জামা করতে হবে? ও নো, 10টা বাজে। আ অনেক দেরি হয়ে গিয়েছে। বলেই এক দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মিসেস রায়জাদা মেয়ের চিৎকার শুনে ঘরে ঢুকলেন, কিন্তু উনি দেখলেন মেয়ে ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। শুধু যে শাওয়ার নিচ্ছে তা নয়, তার সাথে বকবক তো ফ্রি আছেই। মিহু, ওয়াশরুম থেকে মিহু উত্তর দিল, কিতা মাম্মাম? তাড়াতাড়ি এসে ব্রেকফাস্ট করে নাও, তোমার ভার্সিটির লেট হয়ে যাচ্ছে। খাবো না। খাবো না মানে কি? চুপচাপ এসে খেয়ে যাও বলছি, না হলে তোমার বাসা থেকে বের হওয়া বন্ধ। আরে মাম্মাম, এমন করো কেন? তুমি কি খেতে আসবে? মিহু আর কোনো উপায় না পেয়ে হ্যাঁ বলে দিল। ওয়াশরুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিল মিহু। এক দৌড়ে ব্রেকফাস্ট টেবিলে চলেও গেল। গুড মর্নিং বাপি। মর্নিং মামুনি। মাম্মাম, খাবার দাও তাড়াতাড়ি। মিসেস রায়জাদা খাবার বেড়ে দিলেন মেয়েকে। বাপি তাড়াতাড়ি খাইয়ে দিলেন মিহুকে। মিহু কোনো মতে খেয়ে গাড়ির চাবি নিয়ে দিল এক ভোঁদড়। মিহু দাঁড়াও। মাম্মাম, দেরি হয়ে যাচ্ছে। এখন কিছু শোনার সময় নেই। না, শুনে যাও আগে। বলো বলো, তাড়াতাড়ি বলো। তুমি ড্রাইভ করে যাবে না? তোমাকে ড্রাইভার দিয়ে আসবে। বাপি! কোনো বাপি টাপি চলবে না, তুমি ড্রাইভার নিয়ে যাচ্ছ সাথে, আর এটাই ফাইনাল। মামুনি, তোমার মাম্মাম ঠিক বলেছে। তুমি তাড়াহুড়োর সময় অনেক ফাস্ট ড্রাইভ করো, তাই এখন তোমাকে ড্রাইভার দিয়ে আসতে যাবে। মিহু আর কিছু না বলে ঠোঁট উল্টিয়ে বেরিয়ে গেল। মিসেস রায়জাদা বড় একটা শ্বাস ফেললেন মিহুর এমন চেহারা দেখে। মিহু গাড়ির সামনে আসতেই ড্রাইভার ডোর খুলে দিল। মিহু ড্রাইভারের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়িতে বসে মিহু নীলকে ফোন দিল। নীল ফোন রিসিভ করতেই মিহু বলে উঠল, ওই ফুফাতো ভাই, কই তুই? ভার্সিটিতে আছি, কিন্তু তোর আবহাওয়া গরম মনে হচ্ছে কেন? মাম্মাম ড্রাইভার দিয়ে পাঠিয়েছে। এতে রাগার কি আছে? ওই মামদা ভূত, তুই জানিস না আমি ড্রাইভ করতে কতটা লাইক করি? তুই অনেক ফাস্ট ড্রাইভ করিস, তাই তোর সেফটির জন্যই আন্টি ড্রাইভার দিয়েছে। একদম মামামের সাইড নিয়ে কথা বলবি না বলে দিলাম। ঠোঙা জানি কোথাকার। তাড়াতাড়ি আয়, আমি আর অনু তোর জন্য অপেক্ষা করছি। হুম, এই তো পৌঁছে গেছি। ওকে বাই। মিয়াজকো উতুবা। মানজে। তুই মারাঠি বলিস কেন? তুই তো পর্তুগিজ বলিস কেন? কারণ আমি পর্তুগিজ পারি তাই। আর আমিও মারাঠি পারি তাই। হ্যাঁ, মুরগি জানি কোথাকার, ফোন রাখ। মিহু নীলকে ফোন কাটতে বলে নিজেই ফোনটা কেটে দিল। এই মেয়ে এই জীবন আর ঠিক হবে না। তোদের ঝগড়াগুলো আমার কাছে ভালোই লাগে। মিউর সাথে কখনো তুই ঝগড়াই পারিস না, তোর সাথেও তো পারি না। বুঝতে হবে। তোরা যে ডাইনি, পেতনি, ভূতনি, শাকচুন্নি, পিশাচিনি তা আমরা খুব ভালো মতো জানি। তা আমার খুব ভালো মতো জানা। আমরাও জানি এগুলি, তোকে রিপিট করতে হবে না। বজ্জাত মাইয়া। তুই কি কান কাটনা পেতনু? মিহু এতক্ষণ শুনিয়েছে, এখন আবার তুই শুরু করিস না। হ্যাঁ। একটু পরে মিহুর গাড়ি ভার্সিটির গেট দিয়ে ঢুকলো। ড্রাইভার মিহুকে চাবি দিয়ে চলে গেল। মিহু ফোন টিপতে টিপতে সামনে এগোচ্ছিল। হঠাৎই গাড়ির হর্ন শুনে মিহু চমকে উঠল, আর ওর হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। ও প্রচণ্ড রকমের ভয় পেয়েছে। রেগে পিছন ফিরে তাকাতেই ওর রাগ দ্বিগুণ বেড়ে গেল, কারণ ভার্সিটির ক্রাশ মিস্টার ডেভিল থুকো মানে মিস্টার মেঘ রায়হানের গাড়ির সামনেই পড়েছে। ও তো ওই ব্যক্তিকে দেখতেই পারে না। এক কথায় বলতে গেলে মেঘের থেকে ওর অ্যালার্জি আছে বললেই চলে। ও নিচে থেকে ওর ফোনটা তুলে নিয়ে ওখান থেকে চলে গেল। মেঘ গাড়ি ওভাবেই থামিয়ে মিহুর দিকে তাকিয়ে রইল কতক্ষণ। মেঘ ভাবছে, এই মেয়ের নেশাময় দিন দিন মাতাল করে দিচ্ছে। মদ না খেয়েও মাতাল হওয়া যায় শুধুমাত্র এই মেয়েকে দেখে। মেঘ আশেপাশে তাকিয়ে দেখলো ওর দিকে অনেকেই তাকিয়ে আছে। ও ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে পার্কিংয়ে চলে গেল। মিহু যেয়ে ওর ব্যাগ নিয়ে নীরের মাথায় ঠাস করে একটা বাড়ি দিল।
অনু ফিক করে হেসে দিল তা দেখে। আবে গাম্বাট, এভাবে তাকিয়ে আছিস কেন? কি বললি? তুই চুড়েল, আমি গাম্বাট? ইয়ো ইয়ো ইয়ো, এটা আবার কি? তোর নাকের ঘি। ছি। মিহু বাবুনি, চল তো লাইব্রেরিতে যাই। কি? আমার সাথে লাইব্রেরির জন্মান্তরের শত্রুতা আছে জানিস না? কিন্তু নিউ গল্পের বই এসেছে শুনলাম। আগে বলবি না এই কথা তুই? লাইব্রেরি তো আমার জানে জিগার লাগে। চল চল তাড়াতাড়ি চল। তুই একটা নির্জীব জিনিসকেও পাম মারা থেকে বিরত থাকলি না? ডোন্ট ফরগেট আই অ্যাম মিহু। মিহু দ্য গ্রেট নটাঙ্কিবাজ। নীলের বাচ্চা কিলবিল ঝিল, তোর 14 গোষ্ঠীর আমি তুষ্টি করে দিব বলে দিলাম। তুই নীলের তুষ্টি তো করেছি, এখন আবারও 14 বর্ষের তুষ্টি করবি? বেশি পক পক করলে তাই করব। নীল জানু, শুনছো তো? ওই অনু, চল লাইব্রেরিতে যাব। লেটস গো বেব। নীল ওখানে মাথায় হাত দিয়ে বসে আছে। এতদিন কি আমি কর্ম টর্চার সহ্য করছি, যে এখানে আমার 14 গোষ্ঠীকে টর্চার করবে বলে গেল? এ কোন পাগলের পাল্লায় পড়লাম? আমার কপালেই কেন সব পাগল জুটে? বেস্ট ফ্রেন্ডও জুটেছে একটা হাফ মেন্টাল, আর বোন জুটেছে একটা ফুল মেন্টাল। কবে জানি দেখি গার্লফ্রেন্ডও জুটবে একটা তার ছিঁড়া। আল্লাহ গো, রক্ষা করো। মেহু আর অনু লাইব্রেরিতে যেয়ে বই নিয়ে ক্যান্টিনে গেল। নীল ক্যান্টিনে বসে আছে হাতে পেস্ট্রি নিয়ে। মেহু আর অনু ওর কাছে গেল। নীল যেই পেস্ট্রিতে কামড় বসাতে যাবে তখনই মেহু নীলের মাথায় যেয়ে ঠাস করে একটা থাপ্পড় দিল। পেস্ট্রিটা দিয়ে নীলের মুখে জড়িয়ে গেল। অনু আর মেহু নীলের দিকে তাকিয়ে তারপর একে অপরের দিকে তাকালো। সাথে সাথেই ওরা দুজন জোরে জোরে হেসে উঠল। নীল রাগী চোখে তাকিয়ে আছে মিহুর দিকে। মিহু দিল এক চোখ টিপ। নীল রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াশরুমে চলে গেল। মিহু, আই হ্যাভ এ প্ল্যান। কি? অনু মিহুকে প্ল্যান বলার সাথে সাথেই মিহু রাজি হয়ে গেল। ও লাফাতে লাফাতে ক্যান্টিন থেকে একটা কলা নিল। মিহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খেয়ে খোসাটা অনুর কাছে দিল। অনু যেয়ে কলার খোসাটা ওয়াশরুমের সামনে নামিয়ে রাখলো। তখনই নীল ওয়াশরুম থেকে বের হলো, রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে। ও খেয়ালই করেনি যে ওর পায়ের নিচে কলার খোসা। খোসার উপরে পা দেওয়ার সাথে সাথেই ও ধপাস করে নিচে পড়ে গেল। মিহু আর অনুর হাসি দেখে কি নীল করুণ চোখে তাকিয়ে আছে ওদের দিকে। অনু হাসতে হাসতে নীলের সামনে যেয়ে হাত বাড়িয়ে দিল ওঠার জন্য। নীল বেচারাও বা কী করবে? অনুর হাত ধরে উঠতে গেলে অনুর নীলকে একটু উঠে আবার হাত ছেড়ে দেয়। নীল আবার ধপাস করে নিচে পড়ে গেল। মিহু হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল। হাসতে হাসতেই ওর পেট ব্যথা করছে ভীষণ। অনুও নীলের সামনে বসে পড়ল। আল্লাহ গো, আল্লাহ রক্ষা করো। আল্লাহ গো, আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম সকালে? তোগো উপরে টাটকা ঠাডা পড়বো, বজ্জাত মাইয়া। কোন হানার কার? আমার মতো একটা ভালো পোলারে এমনে কইরা টর্চার করতাছস? এর বিচার আল্লাহ করব, দেখিস। তোগো দুইটার কপালে জল্লাদ জুটবো। মিহুর কপালে জুটবো ডেভিল, আর তোর কপালে জুটবো খটাস। শকুনের দোয়ে কখনো গরু মরে না। ভালো মানুষের দোয়ায় তো মরবো, তাই না? কি তা কইলা তুমি? দোস্ত কি করে রে, ওয়ে ভালো মানুষ, তাইলে আমরা কি? ওরে কেউ অনুরে একটা পিঙ্ক কালারের বিষয় না দে রে, অয় খাইয়া আমারে মাইরা ফালাক। নীল চোখ দুটো ছোট ছোট করে ফেললো। অনু আর মিহু সামনে হেসেই যাচ্ছে। নীল ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ওরও হাসি পেয়ে গেল। না চাইতেও নীল ওদের সাথে তাল মিলিয়ে হেসে দেয়। ক্যান্টিনের সবাই ওদের তিনজনের কাহিনী দেখে হেসে দেয়। ওদের তিনজনকে কম বেশি প্রায় সবাই চেনে, কারণ অনু, মিহু আর নীল বেস্ট ফ্রেন্ড হওয়ায় সাথে সাথে ওদের আরও একটা পরিচয় আছে। ওরা তিনজনই কাজিন। মিহুর বাপির আপন বোনের ছেলে নীল, আর মিহু বাপির আপন ভাইয়ের মেয়ে অনু। এছাড়াও এই ভার্সিটির ওনাদের মধ্যে মিহুর বাবা, নীলের বাবা আর অনুর বাবাও আছে। বিধায় ওদের সবাই চেনে, আর ওদের ফাজলামও আনলিমিটেড চলতেই থাকে। এদিকে মেঘ পার্কিংয়ে গাড়ির বোনেটের উপরে শুয়ে আছে।
আর সিগারেটের ধোঁয়াগুলো আকাশে উড়ে দিচ্ছেও। পাশের গাড়ির বনেটের উপরে হাতে সিগারেট নিয়ে বসে আছে মানিক। মেঘ আরেক পাশে গাড়ির বনেটের উপরে বসে নীলা আইসক্রিম খাচ্ছে। মানিক মেঘের দিকে তাকিয়ে দেখলো মেঘ সিগারেটের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। হোয়াটসঅ্যাপ ইয়ার, এভাবে সন্ন্যাসীর মতো মুখ করে রেখেছিস কেন? আই থিঙ্ক মিহুকে নিয়েই ভাবছে। তুই মিহুকে নিয়ে এত কি ভাবিস? ইউ লাভ হার মেক? No, never. Impossible. Are you mad or what, Neela? You think I love her? It's just impossible. কেন? ওর সাথে আমার যায় না। আমি কোথায় আরও কোথায়, ওর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস আকাশ পাতাল তফাৎ। আসলে মেঘ জানে না যে এই ভার্সিটির ওনার মিস্টার রাইজাদার মেয়ে মিহু। আর তাছাড়া মিহুর চলাচল দেখেও বোঝা যায় নেই, মানে বোঝার উপায় নেই যে ওর বাবা এই কাজিনের ওনারদের মধ্যেই একজন। কারণ মিহুর মধ্যে কোনো অহংকারই নেই। মেঘ ভাবে মিহু মিডিল ক্লাস কোনো ফ্যামিলি থেকেই বিলং করে, তাই মিহুকে সেভাবে পাত্তা দেয় না। কিন্তু মিহুকে দেখলে ও কেমন যেন হয়ে যায়। ওর হার্ট মনে হয় ওর কাছে থাকেই না তখন। মানিকের কথায় ঘোর কাটলো ওর। ডুবে ডুবে জল খাচ্ছিস না তো আবার? Shut up, yaar. I just like her, nothing else. कुछ तो है तुझसे रब्ता, कुछ तो है तुझसे रब्ता। Shut up, Neela. Don't pull my leg. ও আবার তোর পা ধরে কখন টানলো? মাথা টাথা গেছে নাকি? মানিক, তুই ড্যান্সিং ডাইনের দলে যোগ দিস না যে। ওই কি বললি তুই ভিতুরাম? তোর হচ্ছে আজকে। নীলা এক লাফ দিয়ে গাড়ির বনেটের উপর থেকে নেমে মেঘের পায়ে টান দিয়ে গাড়ির বনেটের উপর থেকে নিচে ফেলে দিল। আউচ, নীলা। হুম, হোয়াট ইজ দিস? এরকম কেউ করে? নীলা করে। ভাই, তুই জানিস না এই মেয়ে কেমন? তাহলে শুধু শুধু কথা পেঁচাতে যাস কেন? আসলে আমার ভুল হয়েছে। ওটা মিহু না। ওরা তিনজনই সামনে তাকিয়ে দেখে মিহু, নীল আর অনু এদিকে আসছে। মিহু উল্টো দিক হয়ে লাফাতে লাফাতে আসছে আর হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলছে। মেঘ একটু সামনে এগিয়ে এসে দাঁড়াতেই মিহু পায়ের নিচে থাকা পাথরের সাথে উষ্টা খেলো। উষ্টা খেয়ে পড়তে গেলেই মেঘের বুকের সাথে আটকে গেল। মিহু জোরে একটা শ্বাস ফেললো আর থ্যাংক ইউ বলার জন্য মাথা ওঠাতেই দেখলো ও মেঘের বুকের সাথে মিশে আছে। মুহূর্তেই মিহুর মুখটা বাংলার 5 হয়ে গেল, সাথে ওর থ্যাংক ইউ দেওয়ার মুডটাও চলে গেল। অ্যালার্জি। চুপ। আপনার কথায়। আর কিসের অ্যালার্জি কথা বলছো তুমি? আপনি তো আমার অ্যালার্জি। আপনাকে টাচ করা মানেই শরীরে অ্যালার্জি হওয়া। তুমি আমাকে ইনসাল্ট করছো, সেটা কি তুমি জানো? একদম জানি না, কারণ আমি আপনাকে একটুও ইনসাল্ট করিনি। এই মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? আপনি আমার সমস্যা। মানে? আপনাকে আমার সহ্য হয় না, সো সাইডে চাপেন। ডু ইউ নো হু আই অ্যাম? নো, আই ডোন্ট নো হু আর ইউ অ্যান্ড আই অ্যাম নট ইন্টারেস্টেড অ্যাবাউট টু নো হু আর ইউ, সো ইউ মে গো নাও। ইউ আর টকিং টু মাচ। আই নো দ্যাট মিস্টার ডেভিল। হাউ ডেয়ার ইউ? আমার ডিয়ার জন্মের পর থেকেই একটু বেশি। ইটস নান অফ ইউর বিজনেস, মিস্টার নীল। লিসেন ডেভিল গ্রুপ, সবসময় দূরত্ব বজায় রেখে চলবে তোমরা আমাদের থেকে, ওকে? লিসেন নটাঙ্কি গ্রুপ, আমরা তোমাদের ভয় পাই না যে দূরত্ব বজায় রেখে চলবো, ওকে? মিস্টার লুচু, তোমার ভালোর জন্যই বললাম কথাগুলো, কারণ পরে আবার আমাদের ব্লেম দিতে পারবে না কিন্তু। মিস অ্যাংরি বার্ড আমাকে যখন লুচু উপাধিটা দিল তখন একটু লুচুগিরি করেই দেখাই তোমার সাথে, কি বলো? রিয়েলি? ওকে, লেটস ট্রাই। মানিক অনুর দিকে এগিয়ে গিয়ে অনুর হাত ধরে নিজের কাছে নিয়ে এলো। অনু দাঁড়িয়ে মুচকি হাসছে। মানিক অনুর ঠোঁটের দিকে এগোতে গেলেই অনু সজোরে নিজের হিল দিয়ে মানিকের পায়ে পাড়া দেয়। মানিক চেঁচিয়ে ওঠে, ওখানেই পা ধরে বসে পড়ল। ও, বাবুকে বেশি ব্যথা পেয়েছো? আই উইল সি ইউ লেটার দেম ইট। মানিক ব্যথার চোটে কথা বলতে পারছে না। মেঘ আর নীলা হতভম্ব হয়ে গেল অনুর কাজ দেখে। মেহু হাতের উপরে হাত মুড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে আর মিটমিট করে হাসছে। নীল প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। মানিক বসে আছে দেখে
নীল মানিকের সামনে মাথা ঝুঁকিয়ে হালকা হেসে বলল, ভালো মানুষের সাথে চ্যালেঞ্জ নিতে এসেছিলে? এরা দুজন মেয়ে যে কি লেভেলের ডেঞ্জারাস তোমরা তো এখনো জানো না। আমি ওদের সাথে থাকি তো সারাদিন, তাই আমি জানি ওরা কি বা কেমন। সারাদিন আমার উপর অত্যাচার করে এই দুজন মিলে। তাই ভাই, তোমাকে ভালোর জন্য বলছি, এদের থেকে আমাদের থেকে দূরে থাকো, সেটা তোমাদের জন্য বেটার। কথাগুলো বলেই নীল সোজা হয়ে দাঁড়াতেই ওর বুকে কে যেন জোরে ধাক্কা দিল। নীল কোনো মতে ব্যালেন্স ঠিক রেখে সামনে তাকিয়ে দেখে নীলা রাগী চেহারায় বানিয়ে দাঁড়িয়ে আছে। নীলার চেহারা দেখে বোঝা যাচ্ছে নীলের কথাগুলো নীলার একটুও পছন্দ হয়নি, কিন্তু এই নীলাকে দেখলেই ওর হাড় জোরে জোরে বিট করতে শুরু করে। ওই মিস্টার, কি বললে তুমি? আমাদেরকে দূরে থাকতে বললে? তোমরা কোন নবাবজাদা? হুম হুম, যে আমরা তোমাদের সামনে আসতে পারবো না শুনি? তোমাদের যদি এতটাই অ্যালার্জি থাকে আমাদের থেকে, তো তোমরা দূরে থাকলেই তো পারো। যত সব। হুম। তোমাকে কিছু বলা হয়েছে? তাহলে তুমি আগ বাড়িয়ে কেন ঝগড়া করছো? বাহ, আমার বন্ধুদের তুমি থ্রেট করবে আর আমি বসে বসে দেখবো ভেবেছো? হুম হুম, কক্ষনো না। কিছু মেয়েদের সাথে থাকলেও তো পারো, সবসময় দুই একজন ছেলের সাথে কেন থাকো বলো তো? ওদের কথার মাঝখানে তোমার বাম হাত না ঢোকালেই চলছিল না নাকি? আমার সাথে লাগতে এসো না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছে। ওহ রিয়েলি? লিসেন মিস্টার চৌধুরী, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, বুঝলেন? ইউ নো হোয়াট, আমার বাবা এই কলেজের ওনারদের মধ্যে একজন, আর আমি চাইলেই তোমাকে এই কলেজ থেকে এই মুহূর্তে বের করতে পারি। সিরিয়াসলি? আর বোর্ড মেম্বার্সদের কি বলবেন? তাদেরকেও কি কৈফিয়ত দিতে হবে, তাই না? তারা যখন জিজ্ঞেস করবে যে একজন স্টুডেন্টকে কেন বের করা হলো, তখন কি জবাব দিবে আপনার বাবা? তাই ফালতু পাওয়ার না দেখিয়ে নিজ যোগ্যতায় কিছু করে দেখান পারলে। তোমার আমি কি হাল করব তুমি টেরও পাবে না। মিহু কাউকে ভয় পায় না। সব রকম পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা আমার আছে। তাই আমি সর্বদা প্রস্তুত আছি আমার জন্য, তোমার রেডি করা প্ল্যান ফ্লপ করার জন্য। বলেই মিহু মেঘকে এক চোখ টিপ দিল। মেঘ অবাক মিহুর সাহস দেখে। আজ পর্যন্ত কেউ ওর সাথে এভাবে কথা বলার সাহস দেখায়নি, আর আজ সেই সাহসটা মিহু দেখালো। ভাবতেই মেঘের প্রচণ্ড রাগ লাগছে মিহুর প্রতি। গাইস, লেটস গো, দিস ইজ এনাফ ফর টুডে। মিহু, অনু আর নীল পেছনে ঘুরতেই একজন কুরিয়ার সার্ভিস এলো মিহুর কাছে। মেহুর রাইজাদা কি আপনি? জি, আপনি কে? আপনার জন্য একটা কুরিয়ার এসেছে। আমার জন্য কুরিয়ার এই কলেজে এসেছে? জি ম্যাম, এড্রেস তো কলেজেরই। কে পাঠিয়েছেন? সেটা তো বলতে পারবো না। আচ্ছা, দিন আমাকে। সার্ভিসার মিহুকে পার্সেলটা দিয়ে ওর সাইন নিয়ে চলে গেল। পার্সেলের দিকে তাকিয়ে মিহুর চোখ দুটো বড় বড় হয়ে গেল। মিহু, এটা পার্সেল নাকি আইফেল টাওয়ার? রাইট। এত বড় কেন পার্সেলটা? ওদিকে মেঘ, মানিক ও নীলার অধীর আগ্রহের সাথে পার্সেলের দিকে তাকিয়ে আছে। এটা এইখানে খুলতে হবে, কারণ এটা গাড়িতে ঢুকানোর ওয়ে নেই। তো চল এটা খোলা যাক। আমার পার্সেল আমি খুলবো, শর্তরা। মিহু এগিয়ে গিয়ে পার্সেলটা খুলতে লাগলো। পার্সেলটা খুলতেই মিহুর মুখে হাত দিয়ে খুশিতে লাফাতে লাগলো। অনু আর নীল অবাক হয়ে তাকিয়ে আছে পার্সেলের ভিতরে জিনিসটা দেখে। ও মাই গড, দিস ইজ মাই মোস্ট ফেভারিট টেডি বিয়ার। মিহু ভেতর থেকে টেডিটা কোলে নিয়ে লাফাতে লাগলো। মেঘ, মানিক আর নীলা চমকে উঠল মিহুর অবস্থা দেখে। টেডিটা কম হলেও 8 ফুট হবে, আর মিহু মাত্র 5 ফুট 6 ইঞ্চি। মিহু ঠিকমতো ধরতেও পারছে না টেডিটাকে, বড় হওয়ার কারণে। মেঘ প্রথমে অবাক হলেও মিহুর এমন বাচ্চামো দেখে ও নেশাগ্রস্ত চাহনি মেলে তাকিয়ে আছে মিহুর দিকে। মিহু, আস্তে আস্তে পড়ে যাবে তো। মিহু, তুই কিন্তু পরে যাবি। বলতে না বলতেই মিহু ধপাস করে নিচে পড়ে গেল, কিন্তু তাও টেডিটাকে ছাড়ছে না। নীল আর অনুর মাথায় হাত দিয়ে একে অপরের দিকে তাকালো। টেডি পেলে এর কোনো দিকে হুঁশ থাকে না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, টেডিটা পাঠালো কি? মিহু ওদের কথা শুনেই চেঁচিয়ে উঠল। আবে ওই, আমার বাবুকে ভুলে গেলি নাকি তোরা?
অনু আর নীল মেহুর দিকে তাকিয়ে তারপরে মেহুর কথা বুঝতে পেরে হেসে দিল। তার মানে যিশু দেশে এসেছে? ওই সামরা, আমার বাবুকে জিজু বলতে মানা করছি না একবার? তোর বাবু হলে আমরা যিশুই হব। আমার কলেজে আসছে, চল চল তাড়াতাড়ি বাসায় চল। অনু, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ও তোর কলিজা নয়, শুধু আমার বাবু। না, আমার কলেজেও। তুমি কি ভুলে গিয়েছো আমার সাথে আমার বাবুর এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে? মেঘ, মানিক আর নীলা মেহুর কথা শুনে স্তব্ধ হয়ে গেল। মেঘ তো বিশ্বাসই করতে পারছে না যে মেহু এঙ্গেজ। মেঘের কেন জানি না খুব রাগ লাগছে মেহুর উপরে। ও রেগে গাড়িতে বসে জোরে গাড়ির হর্ন ডোরটা লক করে চলে গেল ওখান থেকে। নীলা আর মানিক মেঘের এরূপ আচরণে মানে বুঝতে পারল না। আমাকে উঠে কেউ তাড়াতাড়ি, আমি বাসায় যাব। নীল এসে টেডির বিয়ারটা তুললো আর অনু এসে মেহুকে তুললো। মেহু আবারও টেডি বিয়ারটা নিয়ে লাফাতে লাফাতে গাড়ির কাছে গিয়ে টেডিটাকে অনেক সাবধানে গাড়িতে তুললো। অনু আর নীলকে বাই বলে ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। মানিক আর নীলা এখনো মেহুর এঙ্গেজমেন্টের কথাটা মাথায় নিয়েই বসে আছে। মানিক আর থাকতে না পেরে নীলকে জিজ্ঞেস করেই ফেলল। নীল, আমাকে ডেকেছো? মিহু কি সত্যি এঙ্গেজড? সেটা জেনে তুমি কি করবে ব্রো? না মানে এমনি আর কি। জাস্ট ফরগেট ইট, আরেক। লেটস গো নীল। আই এম কামিং। অনু আর নীলও ওদের গাড়ি নিয়ে চলে গেল। নীলা আর মানিক একে অপরের দিকে তাকিয়ে আছে। মিহু এঙ্গেজড? মেঘ জানতো না। মেঘ তো মিহুকে ভালোই বাসে না। তাহলে রেগে চলে গেল কেন? সেম কোশ্চেন। চল দেখি কোথায় গেল এই ছেলে। যেখানেই যাক না কেন, ওর মুড এখন বোম হয়ে আছে। চল দেখা যাক। আকে। নীলা আর মানিক মেঘকে খুঁজতে চলে গেল। মেঘের কপালের রগগুলো ফুলে আছে, চেহারাটা লাল হয়ে আছে। হাতে থাকা ওয়াইনের গ্লাসটা এক ঢোকেই শেষ করে ফেলল। চোখ দুটো রাগে জল করছে। হাতে থাকা খালি গ্লাসটা নিচে ছুঁড়ে ফেলল রাগে। সাথে সাথেই গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মেঘের বাবা এতক্ষণ চুপচাপ নিজের ঘরে ঘাপটি মেরে বসেছিলেন, কারণ তিনি তার ছেলের রাগ সম্পর্কে সম্পূর্ণ অবগত। তার ছেলে এই মুহূর্তে কাউকে মেরে ফেললেও একবার দ্বিধাবোধও করবে না, তাও তিনি জানেন। মেঘের রাগ সম্পর্কে সবাই জানে, তাই তো বাসার কেউ ওর ধারের কাছেই আসছে না। তখনই মানিক আর নীলা মেঘের বাসায় ঢুকলো। মেঘের এই অবস্থা দেখে ওরা দুজন মুচকি হাসলো। মেঘ, এসব কি করছিস? কি হাল বানিয়েছিস নিজের? আর ঘরে? তোরা কেন এসেছিস এখানে? বাসাটা তোর মানে আমাদেরও। শো, আমরা আসতেই পারি। দেখ, এই মুহূর্তে ম্যাচের অনেক খারাপ আছে, তাই চলে যা এখান থেকে। মাথা ঠান্ডা হলে আমি নিজে তোদের সাথে দেখা করব। এখন চলে যা। কিন্তু তুই রেগে আছিস কেন? আর তুই ওভাবে কিছু না বলে চলে আসলি কেন ওখান থেকে শুনি? কিছু না, তোরা যা। কাম অন দোস্ত, পেটের ভেতর কথা চেপে না রেখে বলে ফেল। তাড়াতাড়ি বল, না হলে কিন্তু তোরে চিমটি দিয়ে কথা বের করব। মেঘ এবার বড় সব রাগ ওদের উপরেই ঝাড়া শুরু করে দিল। মিহুর সাহস কত বড় যে আমার সাথে উচ্চ গলায় কথা বলে? ও জানে না আমি কে? ও কি জানে আমাকে কলেজ থেকে রেস্ট্রিক্ট করতে পারি? তারপরও কেন আমার সাথে ঝগড়া করলো? ও সবার সাথে ভালোভাবে কথা বলতে পারে, অথচ আমার সাথে কেন পারে না? এত রুডলি কথা কেন বলে? আরও এঙ্গেজড আমাকে কেন বলেনি? কোন হারামি ওকে রিং পরিয়েছে? আই নিড টু নো এভরিথিং। এভরিথিং মিন্স এভরিথিং। আমি ওই ছেলেকে ছাড়বো না। আর মিহু কল্পনা করতে পারবে না আমি ওর সাথে ঠিক কী কী করবো। ওর লাইফে জাস্ট আমি থাকবো। আমি মানে জাস্ট আমি, আর কেউ না। আর ওর নিচেও শুধু আমার। অন্য কেউ ওর দিকে হাত বাড়ালে তার হাত আমি ভেঙে দেব। শি ইজ অনলি মাই গার্ল। কলেজের সেই ফার্স্ট ডে থেকে ওকে লাইক করি, কিন্তু কখনো কাউকে বুঝতে দেয়নি। ওকে দূর থেকে অলওয়েজ আগলে রেখেছে। কেউ ওকে কিছু বলার সাহস পেত না। কজ অনলি ফর মি। ওর সব কিছু আমার ভালো মতো জানা। ও নিচে ওর ব্যাপারে এতটা জানে না যতটা আমি জানি। ওকে যে আমি কতটা চাই ও জানে না। আমার হোল লাইফও। মানিক আর নীলা দুজনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেঘের দিক দিয়ে। দোস্ত, তুই তো ফেঁসে গেছিস। আই এম জাস্ট স্পিচলেস।
তুই কি এগুলো সজ্ঞানে বললি ভাই? আমায় দেখে কি তোর মাতাল মনে হচ্ছে? না, আসলে ঠিক। মাতাল তো মনে হবেই। ওই মেয়েকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিন আমি মাতাল হয়ে গেছে। মাতাল হওয়ার জন্য আমার অ্যালকোহলের প্রয়োজন হয় না। হে মেয়েকে দেখলে এরকম নেশা কাজ করে। মনে হয় আমি নিজের সেন্সে নেই। শি ইজ মাই অ্যাডিকশন। আই নিড হার লাভ। মেক হুম। ইউ আর ফল ইন লাভ টু ইউ নাও দ্যাট? আই নো ইট বিফোর ইউ। বাট এতদিন শুধু নিজেকে আটকে রেখেছিলাম ফ্যামিলি স্ট্যাটাসের জন্য। বিকজ ইউ গাইস নো না আমার কাছে ফ্যামিলি স্ট্যাটাস কতটা ইম্পর্ট্যান্ট। দেন ওয়াই শুড আই চুজ হার ফর মাই লাভ? দোস্ত, তুই বেশি খেয়ে ফেলেছিস। চল, তোকে তোর রুমে দিয়ে আসি। নো মানিক, আই এম অল রাইট। আই নিড হার ইয়ার বিকজ আই লাভ। মেঘ আর কিছু বলতে পারল না, মানিকের গায়ে ঢলে পড়ল। নীলা আর মানিক জোরে একটা শ্বাস ফেলল। মানিক মেঘকে ধরে নিয়ে উপরে চলে গেল। নীলা ডাইনিং টেবিলের থেকে পানির বোতল নিয়ে পানি খেতে লাগলো। তখনই মেঘের বাবার গলার আওয়াজ পেয়ে নীলা ঘুরে দাঁড়ালো। মেয়েটাকে, যাকে আমার ছেলে এত বেশি ভালোবাসে। আঙ্কেল, আপনি সব শুনেছেন? আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি নিজের ছেলের মুখ থেকে এত সুন্দরভাবে প্রেমের বিস্তারিত শুনে। নীলা হালকা হাসলো, কারণ আঙ্কেল অনেক ফ্রি ওদের সাথে। আঙ্কেল, আপনার ছেলে প্রেমের ডুবে ডুবে জল খাচ্ছে, অথচ আমাদের জানায়নি। এটা কি ঠিক করেছে বলেন? ওই নাকি ওই আমাদের বেস্ট ফ্রেন্ড বলে। হি হা হা হা। ও তখন নিজেই কনফিউশনে ছিল, তাই হয়তো তোমাদের কিছুই জানায়নি। তাও আঙ্কেল, ও কিন্তু কাজটা একদমই ঠিক করেনি। আচ্ছা বুঝলাম, মেয়ে কাজটা ঠিক করেনি, কিন্তু মেয়েটাকে, যাকে ও ভালোবাসে। আমাদের কলেজে একটা মেয়ে আছে না, নাম মিহু, ওর প্রেমেই হাবুডুবু খাচ্ছে আপনার ছেলে। মিহু? মানে মিহু রায়জাদা? হ্যাঁ আঙ্কেল, মিহু রায়জাদা। কিন্তু আপনি ওকে চেনেন? চিনি না, কি বলছো? ওর বাবাও তো আমাদের কলেজের উইনার, মিস্টার আরমান রায়জাদা, আর মিসেস সামিয়া রায়জাদার একমাত্র মেয়ে মিহু রায়জাদা। মেয়েটা খুবই মিষ্টি, একটু বাচ্চা স্বভাবের, বাট মনটা খুব নরম। আমি নিজেও কথা বলেছি ওর সাথে, তাই জানি। নীলা অনেক অবাক হলো ইরফান চৌধুরীর কথা শুনে। মানিক সিঁড়ি থেকে নামতে নামতেই বলল, কিন্তু আঙ্কেল, ও তো এঙ্গেজড। কি? মিহু এঙ্গেজ? আর এই কথাগুলো কে বললো তোদের? আজকে তো মিহু নিজেই বলল। কি বলছে মিহু? মানিক আর নীলা কলেজের কথাগুলো বলতেই ইরফান চৌধুরী চিন্তায় পড়ে গেলেন। ছেলে এই প্রথম কাউকে ভালোবেসেছে, তাকে কি পাবে না ও? না, কিছু তো একটা করতেই হবে। মেয়েকে আমার ঘরের বৌমা করব আমি, আমার ছেলের ভালোবাসা বলে কথা। কি ভাবছেন আঙ্কেল? মিহুর বাবার সাথে কথা বলতে হবে। আঙ্কেল, আপনি সিরিয়াস? অবশ্যই, কারণ আমার ছেলের কোনো চাওয়া অপূর্ণ রাখিনি আমি কখনো, তবে আজ কি করে তার চাওয়া অপূর্ণ রাখি। সিরিয়াসলি আঙ্কেল? মেঘ ঠিকই বলে, আপনি আসলেই ওর বেস্ট ফাদার। বেস্ট ফাদার হতে পেরেছি কিনা জানি না, কিন্তু কখনো ওকে খারাপ রাখিনি। সবসময় ওর সব চাওয়াই পূর্ণ করেছি, শুধু একটা চাওয়াই পূর্ণ করতে পারিনি, আর সেটা হলো ওর মাকে আমি এনে দিতে পারিনি। যে মানুষটা আকাশের চাঁদ হয়ে গিয়েছে তাকে কি করে এনে দিব বলো তো? তাই এই চাওয়া এখনো ওর অপূর্ণ। কথাগুলো মন খারাপ করে বললেন ইরফান চৌধুরী। মানিক আর নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সত্যি ইরফান চৌধুরীর মতো বাবা খুব কমই পাওয়া যায়। প্রায় সব বাবারই কাজের অজুহাতে নিজের ছেলে মেয়েদের সময় দিতে পারেন না, কিন্তু মেঘের বাবা মেঘকে যথেষ্ট সময় দিয়েছেন। নিজ হাতে ছেলেকে বড় করে তুলেছেন। ছেলের কোনো আবদার বাদ রাখেনি কখনো পূরণ করতে। শুধু মা এনে দেওয়ার আবদারটাই রাখতে পারেননি। এটার জন্য এখনো তিনি কষ্ট পান, কারণ একমাত্র কলিজার টুকরো ছেলের চাওয়া বলে কথা। এসব ভাবতেই বুকের ভেতর থেকে গভীর শ্বাস বেরিয়ে এলো ইরফান চৌধুরীর। একটা সাদা রঙের গাউন পরে মেঘের দিকে এগিয়ে আসছে মিহু। মেঘ যেন চোখ সরাতেই পারছে না ওর মেঘ পরীর থেকে।
মিহু ওর দিকে এগিয়ে আসতেই ও মিহুর সামনে হাঁটু গেড়ে বসে একটা রিং পরিয়ে দিল মিহুর হাতে। সাথে সাথে মিহুর ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। মিহুর হাতে একটা চুমু দিয়ে উঠে দাঁড়ালো। মিহু কোমর জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। মিহু চোখ বন্ধ করে রেখেছে। ওর শরীর কাঁপছে। মেঘের চোখ গেল মিহুর কাঁপা কাঁপা ঠোঁটের দিকে। নেশা তো আগে থেকেই কাজ করছিল, কিন্তু এখন পুরো মাতাল হয়ে যাচ্ছে মিহুর ঠোঁট জোড়া দেখে। কোনো কিছু না ভেবেই মিহু ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিতে যাবে, তখনই মিহু ওর সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। ও মিহু বলে ডাকতে লাগলো বারবার, কিন্তু মিহু ওকে সরিয়ে দিয়েই দূরে সরে যেতে যেতে অদৃশ্য হয়ে গেল। তখনই ও জোরে চিৎকার করে উঠল মিহু বলে। মেঘ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো। ওর শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। পাশের টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পুরোটা পানি খেয়ে নিল। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো বিকেল 4টা বাজে। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। ও গড, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মেঘ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বাইরে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। ওর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। ও রুমে আসলো কিভাবে তা ওর মনে নেই। ও শুধু এটুকুই মনে আছে যে ও রেগে বাসায় এসে ওয়াইন খাচ্ছিল। তারপর কি হয়েছে কিছুই মনে পড়ছে না ওর। তাই ও একজন সার্ভেন্টকে ডেকে ব্ল্যাক কফি আনতে বলল। সাইড টেবিল থেকে ঘড়ি নিতে যে পাশে থাকা রিমোটে হাত লেগে সামনে থাকা টিভিটা বসা সিসিটিভির ফুটেজ অন হয়ে গেল। মেঘ রিমোট দিয়ে ফুটেজ অন করতে গিয়েও থেমে গেল, অফ করতে গিয়েও থেমে গেল একটু আগের ফুটেজ দেখে। ও মাতাল অবস্থায় এসব কি বলেছে? ও নো শিট, এতদিন যেসব কথা লুকিয়ে রেখেছিলাম আজ এভাবে বলে দিলাম সবাইকে। মেঘ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর উঠে কালো শার্টটা গায়ে জড়িয়ে নিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। মানিককে কল করে জানতে পারলো ওরা বসুন্ধরা শপিং মলে আছে। মেঘও গাড়ি নিয়ে সেখানেই চলে গেল। এদিকে মিহু বাসায় আসার পর খুশিতে গদগদ হয়ে গিয়েছে। ও যা ভেবেছিল তাই হয়েছে। ও মনে মনে যাকে ভেবেছিল সে এসেছে ওর বাসায়। শুধু তাই না, আরও দুটো স্পেশাল গিফট নিয়ে এসেছে সাথে সে। মিহু দৌড়ে যেয়ে সেই মানুষটির গলা ধরে ঝুলতে লাগলো। মিহু, কি হচ্ছে এসব? ছেলেটা মাত্র বাসায় আসলো আর তুই ওকে জ্বালানো শুরু করে দিলি? এত ভালোবাসা তো আমাকে কখনো দেখাওনি মাম্মাম। তুই চুপ থাক। আসবি? বাবা, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, যাও। আশফি, তুমি গেলে কিন্তু তোমার খবর আছে। স্টপ! তোমরা দুজন কি শুরু করলে বলো তো? আশফি, তুমি এখন আমার সাথে বের হবে, চলো। মিহু, আন্টি, ইটস ওকে। মিহু, চলো, তোমার সাথে বের হবো আমি। ইয়েপি, চলো চলো তাড়াতাড়ি চলো। মিহু আশফিকে এক প্রকার টেনেই বের করলো বাসা থেকে। মিহু গাড়িতে উঠতে যাবে তখনই আশফি মিহুর হাতটা ধরে ফেলল। কি করছো তুমি? কি করলাম? ড্রাইভিং সিটে কেন বসেছো? আমি ড্রাইভিং করব তাই? নেভার, ড্রাইভিং আমি করব। কখনো না। তাহলে তুমি থাকো, আমি গেলাম। আশফি, নো ন্যাকামি, উইথ মি। আমি না তোমার এঙ্গেজমেন্ট করা ফিয়ন্সি? হি হি হি, অবশ্যই, কিন্তু তোমাকে বিয়ে করলে নিশ্চিত বাস খাবো। তোমাকে আমি দেখে নিব। এখন ড্রাইভ করো, আর তোমার নামে আমি বিচার দিব। কার আছে? যখন দিব তখন দেখে নিও। মিহু, তুমি কিন্তু আমার। চুপ। রেস্টুরেন্টের সামনে আশফিকে গাড়ি থামাতে বলল মিহু। ভিতরে ঢুকে মিহু আশফিকে বিভিন্ন রকমের কথা বলছে হাত নাড়িয়ে নাড়িয়ে। আশফি সেই সব কথা শুনে হাসছে। মিহু ওর পছন্দ মতো খাবার অর্ডার করলো। আশফি জাপানে এতদিন সে কিভাবে ছিল তার ব্যাখ্যা দিচ্ছে মিহুকে। মিহু মনোযোগ সহকারে শুনছে। হঠাৎই আশফি মিহুকে পচাতে লাগলো। মিহু হাসতে হাসতেই আশফিকে মারতে লাগলো। আশেপাশের প্রায় সবাই ওদের দেখে হাসছে। কেউ কেউ তো বলছে হাউ কিউট কাপল। হঠাৎই কাঁচ ভাঙার শব্দে সবাই পেছনে তাকালো। মিহু মাথা বাঁকা করে পেছনে তাকিয়ে দেখে মেঘ, মানিক আর নীলা বসে আছে। মেঘ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। মিহু এক ঢোক গিলল মেঘের এরূপ রাগী চেহারা দেখে। কিন্তু ও কেন ভয় পাচ্ছে ভাবতেই আবার স্বাভাবিক হয়ে গেল মিহু। তখনই নীল আর অনু ঢুকলো রেস্টুরেন্টে। অনু আশফিকে দেখে দৌড়ে গেল ওর কাছে। জানু, আরে জানু, তুমি কখন আসলে? এই তো জানো, মাত্রই আসলাম। আশফি আর অনুর কথা শুনে মানিক চোখ ছোট ছোট করে তাকালো ওদের দিকে। বাবু, তুমি কিন্তু আমাকে চিট করছো। আহলে বাবুটা লাভ করলে না?
যাও, কথা নেই তোমার সাথে। ওলে বাবুটা আমার উপর লাগ করেছে। হুম। আচ্ছা আচ্ছা, আমি তোমার রাগ ভাঙানোর জন্য সদা প্রস্তুত। মিহু গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে গেল। আশফির টুপ করে মিহুর গালে একটা চুমু খেয়ে বসলো। উপস্থিত সবাই হা আশফির কর্মকাণ্ডে। শুধু মিহু, অনু আর নীল হেসে দিল। মেঘ আগে থেকেই রেখেছিল, এখন রাগ আউট অফ কন্ট্রোল হয়ে গেল। ও নিজের জায়গা থেকে উঠে আশফির কাছে যেয়ে আশফির কলার ধরে টান দিয়ে উঠিয়ে আশফির মুখে জোরে একটা খুশি মারল। মিহু সাথে সাথেই দু হাতে নিজের মুখ চেপে ধরল। মেঘ আবারও মারতে গেলে আশফির মেঘের হাতটা ধরে ফেলে। কি ব্রো, মারছো কেন? তোকে তো আমি মেরেই ফেলবো। আমার ফল্ট কি সেটা তো বলো। তুই কোন সাহসে মেহুকে টাচ করিস? কেন, আমি কি ওকে টাচ করতে পারি না? কোনোভাবেই তুই ওকে টাচ করতে পারিস না। ভাই তোমার কি সমস্যা? আমার যা মন চায় আমি তাই করব ওর সাথে, এতে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। ইউ ব্লডি! মেঘ আশফির মুখে আবারও ঘুষি দিল। মিহু এসে মেঘকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মানিক আর নীলা দুজনেই হতবাক হয়ে গেল মিহুর কাজে। মেঘ চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই ওর রাগ কন্ট্রোল করতে পারছে না। হাউ ডিয়ার ইউ! আশফির গায়ে হাত তোলার সাহস কোথায় পাও তুমি? আর ও আমার গায়ে হাত দিল কি দিল না, এতে তোমার কি সমস্যা? ডোন্ট ফরগেট না, আমি তোমার কিছু লাগি আর না তুমি আমার কিছু লাগো। সো বিহেভ ইউর সেলফ। মেঘের এত পরিমাণে রাগ বাড়ছে যা বলার বাইরে। ও আর কিছু না বলে মেহুর হাতটা শক্ত করে ধরে ওকে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। ওদের যাওয়ার দিকে তাকিয়ে মানিক, নীলা, আশফি, নীল আর অনু জোরে হেসে উঠল। এরা আসলেই পাগল। মেঘটা একটা মাথা মোটা। আর মিহু একটা ডাম্ব। খবরদার আমার বোনকে ডাম্বে বলবে না। আমার ভাইকেও তুমি মাথা মোটা বলবে না। লিসেন মেঘের চাচাতো ভাই, তুমি যদি আবার আমার বোনের নামে কিছু বলেছো তো তোমার একদিন কি আমার একদিন। আরে যাও যাও, তুমি করবা কচু। কোচটা দিয়ে তোমার মাথায় দেবো একটা বাড়ি। আমি কি তোমাকে ছেড়ে দেব নাকি? তোমার গলা দিয়ে কচুর রস ঢেলে দিব। তুমি কিন্তু খুব বদমাশ ছিলে। জাস্ট লাইক ইউ। তুমি একটা ব্লাইন্ড, ভালো করে দেখো আমি ছেলে নাকি মেয়ে একটা। ও রিয়েলি? মেয়েদের কোনো স্বভাব তো আমি তোমার ভেতর দেখি না। আমাকে তোমার ফ্রেন্ডসই মনে হয়েছে সবসময় ঢং করবো। এত ঝগড়া কিভাবে করতে পারো তুমি? ট্যালেন্ট থাকতে হয় বুঝলে, যা তোমার নেই। দরকার নেই আমার তোমার মতো এমন জগরুটে ট্যালেন্ট। তুই চোখরুতে তোর 14 গোষ্ঠী ফ্রেন্ড সার্কেল চোখরুটে। ইউ ভিউ মানে? এভিসিডি আমিও পারি, হ্যাঁ। রিডিকিউলেস। মানিক রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। হে আল্লাহ, আমার বোনকে দেখো তুমি। কেন, তোমার বোন কি কোনো জল্লাদের সাথে গেছে নাকি যে এভাবে বলছো? তো তোমার মামাতো ভাই জল্লাদের চেয়ে কিছু কম নাকি? আমার ভাইকে জল্লাদ বলা কত বড় সাহস তোমার? জল্লাদকে তো জল্লাদি বলবো। তুমি কি টিকটিকি একটা? তুমি তো ডাসিং ডাইনি। এই এই, একদম আমাকে এই নামে ডাকবে না বলে দিচ্ছি। 100 বার ডাকবো ডাইনি একটা, তাও কোনো নর্মাল ডাইনি না, ডাসিং ডাইনি। নীল! তোমার মতো বয়রা না আমি যে এভাবে চিৎকার করে ডাকতে হবে আমাকে। তোমাকে তো আমি পরে দেখে নিব। এখন আমি অতিষ্ঠ না। উফ, অসহ্যকর। এই বলে নীলা রেগে চলে গেল। আশফিদের ঝগড়া করা দেখে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলো আর মনোযোগ সহকারে পাস্তা খেতে লাগলো। এদিকে মেঘ মেহুর হাত ধরে টেনে নিয়ে গাড়ির দরজা খুলে ওকে ভেতরে এক প্রকার ছুঁড়েই ফেললো। মেহু চেঁচামেচি করতে লাগলো। মেঘ গাড়ির দরজাটা শব্দ করে লাগিয়ে নিজে এসে ড্রাইভিং সিটে এসে বসে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। স্টপ দ্য কার, আই সেড স্টপ দ্য কার। রাগে মেঘের চেহারা পুরো লাল হয়ে আছে, যে কোনো সময় জ্বালামুখী হয়ে ফেটে পড়তে পারে। মেহুও মেজাজ খারাপ করে গিয়েছে মেঘের এরূপ কর্মকাণ্ডে। মেহু সামনে চিৎকার করে গাড়ি থামাতে বলছে, কিন্তু মেঘ মেহুর কথার কোনো পাত্তাই দিচ্ছে না। উল্টো রাগে আরও বেশি স্পিড বাড়িয়ে দিল গাড়ি, তাতেও মেহুর কোনো ভ্রুক্ষেপ নেই।
আমি তোমার নামে পুলিশের কাছে কমপ্লেইন করব। মেঘ এবার গাড়িটা থামালো। আচমকা ব্রেক লাগায় মিহুর সিটের সাথে একটু জোরেই বাড়ি খেলো। মিহু রেগে মেঘের দিকে তাকানোর সাথে সাথে মিহু ভয়ে এক ঢোক গিলল। মেঘ ওর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মিহু সাহস জুটিয়ে নিয়ে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? ছেলেটা কে ছিল? তোমাকে কেন বলবো? মেহু, আমি কিন্তু নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না। সো ভালোই ভালো বলো, ছেলেটা কে ছিল? তোমার রাগের পরোয়া কে করে? মেঘ রেগে স্টিয়ারিং এর সাথে নিজের হাত জোরে বাড়ি দিল। মেহু হালকা কেঁপে উঠল। মেঘ কিছুটা চেঁচিয়ে বলে উঠল, আমার সাথে তোমার এত সমস্যা কিসের? তোমার মেন্টালিটি আমার সমস্যা। মানে? তুমি অলওয়েজ নিজের স্ট্যাটাসের দিকে খেয়াল রাখো। তোমার সাথে যাদের স্ট্যাটাস ম্যাচ হয় না তাদের দিকে তো ঘুরেও তাকাও না। উল্টো তাদেরকে যেভাবে ইনসাল্ট করো দেখে মনে হয় তুমি একজন ফিলিংস ছাড়া মানুষ। আচ্ছা, স্ট্যাটাসই কি মানুষের আসল পরিচয়? আমি যতদূর জানি তুমি আমাকে মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে ভাবো, কারণ আমি তোমার মতো অহংকার নিয়ে চলি না বলে। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমিও তোমার মতোই হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। বাট তোমার মতো শো অফ করা আমার পছন্দ না। মিহুর কথা শুনে মেঘ অবাক হয়ে গেল। তুমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে নও? না, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি না, বরং তোমার বাবা যেই কলেজে ওনার আমার বাবাও সেই একই কলেজের ওনার। বাট আমি তোমার মতো বলে বেড়াই না। আর আমাকে যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে ভাবতে, তাহলে আমার পেছনে এভাবে আঠার মতো লেগে থাকো কেন? লিসেন, আই জাস্ট হেট ইউর অ্যারোগেন্ট অ্যাটিটিউড, সো লিভ মি অ্যালোন। মিহু নিজে গাড়ির লক খুলে বেরিয়ে গেল। মেঘ পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু মিহু কোনো পাত্তা না দিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। মিহু কেন জানি ভালো লাগছে না। এখন তো মিহুর পিছনে ঘুরেও লাভ নেই, কারণ মিহু এঙ্গেজ। এই কথা ভেবে মেঘ গাড়ি নিয়ে বাসায় চলে গেল। এদিকে মিহু বাসায় আসতেই আশফি, অনু আর নীল ধরে বসলো। ছেলেটা তোমাকে ওভাবে নিয়ে গেল কেন? গড নোস। কোথায় নিয়ে গিয়েছিলে তোকে মেঘ? উত্তরের দিকে। কেন? আমি কি জানি, বাট দেখে মনে হলো অনেক রেগেছিল। আমাকে বারবার আশফির কথা জিজ্ঞেস করছিল যে আশফি আমার কি লাগে। বলতে পারলে না হবু বল লাগে তোমার? আশফির কথা শুনে পেছন থেকে এক মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। কে কার হবো বর লাগে? আমিষা, সারপ্রাইজ। তুমি কখন কিভাবে আসলে? একটু আগে এসলাম। তোমার মেয়ে তোমার জন্য কান্নাকাটি করে একাকার করে ফেলছে, তাই আসতে বাধ্য হলাম। আমার আরিশা মামুনি কোথায়? ঘুমোচ্ছে উপরে। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ সিস। আমার জামাইকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে তোর, তাই না? তোমার জামাইয়ের হাফ বউ আমি। কি হাহব্বো মানে? এই দেখো, এই রিং ফিঙ্গারে পরানোর রিংটা তোমার জামাই পরিয়ে দিয়েছে আমাকে। তো সেই ক্ষেত্রে আমি আর তোমার জামাই এঙ্গেজড। আর তোমার বোন হিসেবে আমি তোমার জামাইয়ের শালিকা লাগি। আর শালি মানেই আদি গাড়োয়ালি। বোন, মাফ চাই, চুপ থাক। কি সত্যি কথা ভালো লাগলো না? তুই যে কত সত্যবাদী তা আমার জানা আছে। বাবু, তুমি কিছু বলবে না তোমার এই বউকে? আমিষা, আমার ছোট বউটাকে এভাবে বলছো কেন? ডিভোর্স পেপার রেডি করব আমি। আরে না না, আমি তো মজা করছিলাম। উপরে যে মেয়ের সাথে দেখা করে আসো, যাও। বাট তোমার আগে মেঘের খবর বলো কেউ। কেন ও মিহুকে টেনে নিয়ে গিয়েছিল? আই থিঙ্ক হি লাভস মিহু। You think, and I'm sure that Meg loves Mihu. গাইস, স্টপ কিডিং। ইটস নট কিডিং মিহু। আই অলসো এভরি উইথ নীল অ্যান্ড অনু। এই অলস। কিন্তু মেঘ তো কিছু বললো না। হয়তো বলতে চাই, কিন্তু পারছে না। কিছু একটা হয়তো ওকে বাধা দিচ্ছে। আবার কি? ওর ইগো, ওর স্ট্যাটাস ওকে বাধা দিচ্ছে। তুই কেন ওর সাথে এমন করিস? ওর অ্যারোগেন্ট মুড আমার মেজাজ খারাপ করে দেয়। Something, Mihu? হোয়াট রাবিশ, হ্যাভ ইউ গন আ ম্যাড? মিহু কিছু না বলে রেগে উপরে নিজের রুমে চলে গেল। মিহু চলে যাওয়ার সাথে সাথেই ওরা চারজন অট্ট হাসিতে ফেটে পড়ল। আশফি কোনো মতে নিজের হাসি থামিয়ে উপরে চলে গেল নিজের মেয়ের সাথে দেখা করতে।
আমিষা আড্ডায় বসে পড়ল নীল আর অনুর সাথে। এদিকে মেঘ রুমে পায়চারি করছে। মেহুকে এত সহজে ভুলে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। আসলেই আজকে মেহুর কথাগুলো যুক্তিযুক্ত ছিল, কিন্তু ওর রাগ লাগছে মেহুর এঙ্গেজ এই কথাটা ভেবে। আমি আয়ন আহমেদ মেঘ চৌধুরী কিনা টেনশন করছি একটা মেয়ের জন্য। অবশ্যই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়। এই মেয়েটা আমার নেশা, আমার অ্যাডিকশন। কিন্তু ও তো এঙ্গেজড। এখন কি করি? কীভাবে ওকে বোঝাই যে আমি ওকে ভালোবাসি? ওকে আমি কি ভুলে যাব জাস্ট বিকজ অফ ও এঙ্গেজড বলে? আমি ওকে ভুলে যাব? নো, নেভার। তাহলে কি করব? প্রপোজ করবো ওকে? কিন্তু না করে দিবে জানা কথা। তাহলে আমি কি করব? কি করলেও আমার প্রতি একটু সদয় হবে? ও গড, কিছু বুঝতে পারছি না। মেঘ একা একা বকবক করছিল, তখনই ওর বাবা ওর রুমের দরজার কড়া নাড়ল। ও ড্যাড, কাম ইন। কি হয়েছে তোমার? কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে। নো, নাথিং সিরিয়াস ড্যাড। তুমি বলো, কোনো দরকার ছিল? আগামীকাল বিকেলে মিস্টার রাইজাদার বাড়িতে যাচ্ছি আমরা। তার একমাত্র মেয়ের জন্মদিন আগামীকাল। সেই উপলক্ষে তিনি একটা পার্টি থ্রো করেছেন। সো তুমি রেডি হয়ে থেকো কিন্তু। মিস্টার রাইসাদা কে ড্যাড? আমাদের কলেজে আর একজন উইনার এবং মিহুর বাপ্পি। মিহুর বার্থডে কালকে? ইয়েস। কেন তুমি জানো না? না তো, এই ব্যাপারে আমি কিছু জানি না। ওকে, নো প্রবলেম। এখন তো জেনেছো। সো রেডি হয়ে থেকো, আগামীকাল বিকেলে আমরা যাচ্ছি ওদের বাড়িতে। ওকে ড্যাড। মেঘের বাবা চলে যাওয়ার পর মেঘ বেডে ধপ করে বসে পড়ে। কাল মিহুর বার্থডে আর আমি জানি না? হাউ ইজ দ্যাট পসিবল? মানিক আর নীলার খবর আছে। এই দুটোকে আমি পচা পানিতে চুবিয়ে মারবো। মিহুর বার্থডে, কি গিফট দেবো ওকে? কী দেওয়া যায়? ফোন দিলে কেমন হয়? থাক, ফোন তো আছে ওর কাছে। তাহলে পারফিউম? এটা কোনো মেয়ের বার্থডেতে দেওয়ার জিনিস হলো? তাহলে কি? আল্লাহ প্লিজ কিছু তো আইডিয়া দাও। পরের দিন মেহুদের বাড়ি খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজিয়ে বাড়ির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। চারিদিকে মেহমানদের আনাগোনা শোনা যাচ্ছে। মেহু বাড়িতে নেই। ওকে অনু, আশফি, আমিষা আর নীল মিলে ওদের সাথে নিয়ে গিয়েছে। আচ্ছা, আমাকে জোর করে শপিং মলে কেন নিয়ে এসেছিস তোরা? শপিং করবো বলে চল। বাট আমার কোনো শপিংয়ের প্রয়োজন নেই। বাট আমাদের আছে, সো চলো। আরে, অনু আর আমিষা মিলে মেহুর জন্য একটা রোজ রেড কালারের বারবি গাউন নিল। বারবি গাউন কার জন্য? তোর জন্য। কিন্তু কেন? গিফট। কি উপলক্ষে? এ তো জেনে কি করবে তুমি? চুপচাপ যা হচ্ছে শুধু দেখে যা। মিহু এবার রেগে বম হয়ে গেল। আজব তো, তোরা এমন করছিস কেন? এই শপিং গিফটস এগুলো কেন করছিস? কিছুই বলছিস না, শুধু শুধু ধাঁধার মতো মধ্যে কেন ফেলে রেখেছিস আমাকে? চল আমাদের সাথে এখন। যাব না আমি কোথাও তোদের সাথে। ওকে, তোমার যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। এই বলে আশফি মেহুকে কোলে তুলে নিল। আরে আশফি, কি করছো? নিচে নামাও আমাকে। একটাও কথা বললে ফেলে দেব কিন্তু কোল থেকে। এই না 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 না, আমি চুপ করেছি তো। এই দেখো, একদম ছোটে আঙুল দিয়ে চুপ করে গেছি। গুড গার্ল। যে ওকে গাড়িতে বসাও, এখন যাবো আমাদের বাসায় ওকে রেডি করানোর জন্য। ওকে। আশফি মেহুকে গাড়িতে বসিয়ে দিল। ওরা সবাই অনুদের বাসায় চলে গেল। আমিষা আর অনু মিলে মেহুকে সাজানো শুরু করলো। রোজ রেড কালারের বারবি গাউনটায় মেহুকে দেখতে অপূর্ব লাগছে। ঠোঁটে গাঢ় রোজ রেড কালারের লিপস্টিক, কানে লম্বা হোয়াইট স্টোনের চেন, কানের দুল, গলায় একটা সিম্পল হোয়াইট ডায়মন্ড স্টোনের চিকন চেনের সাথে হোয়াইট স্টোনের লকেট, দু চোখে টানা টানা করে আইলাইনার দেওয়া, চোখের উপরে ও নিচে আইশ্যাডো দেওয়া, এক হাতে হোয়াইট স্টোনের ব্রেসলেট আর অন্য হাতে হোয়াইট স্টোনের চিকন কিছু চুড়ি, চুলগুলো মেসি বান করা আর পায়ে হাই হিল পরা। ওয়াও, ইউ লুকিং গর্জিয়াস। মিহুরে, কারো নজরে যেন না লাগে তোর। মেহুকে নিয়ে রুমের বাইরে আসার পর আশফি আর নীলও হাঁ হয়ে তাকিয়ে আছে মেহুর দিকে। ওয়াও, ক্রাশ। আমিষা, ডিভোর্স দেবে নাকি? তোমাকে তো আমি না না না, ঠিক আছে,
ঠিক আছে। ওরা সবাই মেহুর বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই মেহু গাড়ি থেকে নেমে গেল। মেহু ভ্রুকুচকে তাকিয়ে আছে ওর বাড়ির দিকে। একদম অন্ধকার হয়ে আছে বাড়িটা, দেখে মনে হচ্ছে কোনো ভূতের বাড়ি। অনু, আমিষা, নীল আর আশফি মেহুকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই চারপাশ থেকে বেলুন ফাটিয়ে আলো হয়ে উঠল। মেহু অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই জোরে চেঁচিয়ে উঠে বলল, হ্যাপি বার্থডে সুইট। মেহু দু হাতে নিজের মুখ চেপে ধরল। আজকে ওর যে জন্মদিন ও ভুলেই গিয়েছিল। মেহুর বাপি আর মাম্মাম মেহুর কাছে এলো। হ্যাপি বার্থডে মামুনি। হ্যাপি বার্থডে প্রিন্সেস। থ্যাংক ইউ মাম্মাম, থ্যাংক ইউ বাপি। আশফি, আমিষা, অনু ও নীল। লাভ ইউ সো মাচ গাইস। লাভ ইউ টু। সবাই এসে মেহুর সাথে কথা বলছে, ওকে উইশ করছে। মেহু হেসে হেসে কথা বলছে। ও খুব খুশি এরকম একটা সারপ্রাইজ পেয়ে। তখনই মেহুর বাপি মেহুকে ডাক দিল আর মেহুও বাপির কাছে চলে গেল। প্রিন্সেস, এটা হলো তোমার ইরফান আঙ্কেল। লিসেন বাপি, তোমার পরিচয় করিয়ে দিতে হবে না ওনার সাথে, কারণ আমি আঙ্কেলকে আগে থেকেই চিনি। তাই নাকি? জি, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। তোমার সাথে আজকে একজনের পরিচয় করিয়ে দিব। কার সাথে আঙ্কেল? আমার ছেলের সাথে। ও আচ্ছা, তো কোথায় তিনি? এখানেই তো ছিল, কোথায় গেল? ওই তো, ওই যে আসছে। মেঘ এদিকে আসতেই ওর চোখ দুটো আটকে গেল মেহুর দিকে। ভয়ঙ্কর সুন্দর লাগছে তার মেঘ পরীকে। চোখ ফেরানোর যে দায় হয়ে পড়েছে, চোখ দুটো যেন সরতেই চাইছে না। মেহু পেছনে তাকিয়ে দেখে মেঘ, মানিক আর নীলা একসাথে এদিকেই আসছে। মেঘকে দেখে মেহুর চোখ দুটো ছোট ছোট হয়ে গেল, কারণ মেঘকে ইনভাইট করলো সেটাই ভাবছে ও। দেখতে তো প্রচুর ড্যাশিং লাগছে। এই হ্যান্ডসাম ছেলেটার মেজাজটা যে কেন এত অ্যারোগেন্ট টাইপের আল্লাহ মাহমুদ জানে। মেঘ ওর বাবার পাশে এসে দাঁড়ালো। হেই ড্যাড, ডেকেছিল আমাকে? হ্যাঁ মিহু, এই হচ্ছে আমার একমাত্র ছেলে অয়ন আহমেদ মেঘ চৌধুরী। মেহু হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ ইরফান আঙ্কেলের ছেলে? কি, এই ইডিয়েট আপনার ছেলে? হোয়াট? না মানে আঙ্কেল, আপনি শিওর ও আপনার ছেলে? হোয়াট ননসেন্স! হসপিটাল থেকে তো এটাই বলেছিল যে ও আমার ছেলে। আঙ্কেল, এমনও তো হতে পারে আপনার ছেলে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। প্লিজ আঙ্কেল, একটা ডিএনএ টেস্ট করিয়ে ফেলেন। আমিও মাঝে মাঝে ভাবি এই কথা। ড্যাড, আর ইউ ম্যাড? তুমি আমাকে ডাউট করছো? আর এই মেয়ে, তোমার সমস্যা কি? তুমি আমার ড্যাডকে কিসব বোঝাচ্ছ, হ্যাঁ? তো বলবো না, এত শান্তশিষ্ট আর বিনয়ী প্রকৃতির লোকের ছেলে কি না এরকম অ্যারোগেন্ট আর অ্যাংরি ভাবা যায় এগুলা? শাট আপ। তোমার কথায় অবশ্যই। বাধ্য নই। হ্যাঁ, তোমার আজকে খবর আছে। ফুস, চুপ, একদম চুপ। মেঘের ধমকে মেহু চুপ হয়ে গেল। ইরফান চৌধুরী আর আরমান রায়জাদা মিটমিটিয়ে হাসছেন ওদের ঝগড়া দেখে। মেহু গাল ফুলিয়ে এদিকে ওদিকে চলে আসলো। তখনই মেহুর বাপি মেহুকে ও সকলকে ডাকলো কেক কাটার জন্য। মেহু কেক কাটার সাথে সাথেই সবাই জোরে হাততালি দিয়ে উঠল। সবার প্রথমে বাপি এবং মাম্মামকে কেক খাওয়ালো মেহু। এরপর আশফি, অনু, নীল, আমিষা, নীলা, মানি, তারপরে মেঘের বাবাকে খাওয়ালো। মেহুর কি যেন মনে হলো, ও কেক নিয়ে মেঘের সামনে যেয়ে ওর মুখের সামনে কেক ধরলো। মেঘ পুরো অবাক হয়ে গেল, মনে মনে খুশিতে ট্রাউজার ডান্স দিচ্ছে। ও মেহুর হাত ধরে অল্প একটু খেয়ে নিল। এত লোকের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাই না বলে বাধ্য হয়ে খাওয়ালাম, না হলে তোমাকে কেক খাওয়াবো আমি? ইম্পসিবল, অ্যারোগেন্ট লোক একটা। ওদিকে আরমান রায়জাদা আর ইরফান চৌধুরী কি নিয়ে যেন কথা বলছে। তাদের সাথে যে যোগ দিয়েছে আশফি, আমিষা, নীল, নীলা, মানিক ও অনু। মেঘ এদিক থেকে ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে আছে। মিহু ওর কিছু ফ্রেন্ডদের সাথে কথা বলছিল। তখনই মেঘ খেয়াল করলো একটা ছেলে মেহুর দিকে কেমন করে যেন বারবার তাকাচ্ছে। ছেলেটার চেহারাটা যে সুবিধাজনক না তাও বেশ ভালো করে বুঝতে পারছে। মেঘ নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে রেখেছে রাগে। মেহু কথা বলতে বলতে হঠাৎ ওর কেমন যেন অস্বস্তি হতে লাগলো। ও আশেপাশে তাকিয়ে দেখে কেউ ওর দিকে তাকিয়ে নেই। এই সুযোগে ওপরে ওর রুমে চলে গেল।
ওর গাউনের চেনটা কিভাবে যেন খুলে গেছে। চেনটা বড় হওয়ার কারণে ও লাগাতেও পারছে না। হঠাৎই পিঠে কারো হাতের স্পর্শ পেতেই ও পেছন ঘুরে তাকাতেই ওর চোখ দুটো কপালে উঠে গেল। এ কি, তুমি এখানে কি করছো? চুপ, একদম চুপ। আমি নিচে থাকতেই খেয়াল করেছি যে তোমার গাউনের চেনটা খুলে গেছে, তাই হেল্প করতে এসেছে। হেল্প করতে এসেছো নাকি সুযোগ নিতে এসেছো? মেহু, মাইন্ড টু ল্যাঙ্গুয়েজ। ভুল তো কিছু বলিনি। তুমি হেল্প করতে চাইলে অনু অথবা নীলাকে পাঠাতে পারতে, কিন্তু না, তুমি তা করনি। তুমি নিজে এসেছো। তার মানে তো এটাই দাঁড়ালো যে তুমি সুযোগ নিতেই এসেছো। শাট আপ মেহু, আমি আর একটা কথা শুনতে চাইছি না। তুমি এত ডিসকাস্টিং চিন্তাভাবনা কিভাবে করতে পারো? তুমি করতে পারো সেই বেলায় কিছু না, আর আমি বললেই সেটা ডিসগাস্টিং চিন্তা ভাবনা হয়ে গেল, তাই না? মেঘ মেহুর গালে এক হাত দিয়ে চেপে ধরে মেহু ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরল। মেহু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিতেই মেঘ মেহুর থেকে সরে গেল। সাথে সাথে মেহু মেঘের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। ছি, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আমি ঠিকই ছিলাম, তার মানে তুমি সুযোগ নেওয়ার জন্যই এসেছিলা। ভালোবাসি তোমাকে, ড্যামেট। সেজন্যই সবসময় তোমার আশেপাশে থাকি। তার মানে এই না যে তোমার সুযোগ নেওয়ার জন্য অপেক্ষায় থাকি। নিজের চিন্তা ভাবনাগুলো একটু বদলাও। একথা বলেই মেঘ মেহুকে এক টানে দিয়ে নিজের কাছে এনে গাউনের চেনটা লাগিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মেহু ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। ওর এক হাত ওর ঠোঁটের উপরে রয়েছে, আর এক হাতে নিজের জামা শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে ও। হঠাৎই দরজায় কারো শব্দ শুনে মেহু পিছনে তাকালো। একজন অপরিচিত ছেলেকে নিজের রুমে দেখে মেহুর কিছুটা রাগও হলো। আপনি কে? আর এভাবে নক না করে আমার রুমে কেন ঢুকেছেন? আমি রাফি, আপনার বাবার বন্ধু মিস্টার আজাদ রহমানের ছেলে। তো আমাকে কেন বলছেন এসব? তুমি অপরিচিত বললে না, তাই পরিচয় দিয়ে নিলাম। সরি, বাট আমি আপনার কথা শুনতে ইচ্ছুক নই। প্লিজ আমার রুম থেকে চলে যান। আরে এত তাড়াতাড়ি যেতে কেন বলছো? মানে? কিছুক্ষণ গল্প করি দুজন একসাথে, তারপর না হয় নিচে যাওয়া যাবে। আরে আজব মানুষ তো আপনি। আপনাকে যখন আমি বলেছি যে আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই, তাহলে আমাকে এভাবে জোর করার মানে কি? আই থিঙ্ক আই লাইক ইউ। সেটা প্রতিদিন অনেকেই করে, তাই বলে আমার যে সবাইকে টাইম দিতে হবে তার কোনো মানে নেই। বাট আমি তোমাকে নিয়ে সিরিয়াস। মিহু খেয়াল করলো রাফি ওর দিকে বাজেভাবে তাকাচ্ছে। প্লিজ লিভ মাই ওয়ে। মিহু রাফির পাশ কাটিয়ে চলে যেতে গেলেই রাফি মিহুর হাত ধরে ফেলল। আরে কি করছেন কি আপনি? আপনি আমার হাত কেন ধরেছেন? এত তাড়াতাড়ি তো তোমাকে ছাড়তে মন চাইছে না। আর কিছুক্ষণ থাকো, দুজন একসাথে কিছুক্ষণ একা সময় কাটাই। হাত ছাড়ুন আমার। এত সহজে তো কখনোই না। প্লিজ হাত ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। কোনো লাভ হবে না। নিচে লাউড মিউজিক বাজছে, কেউ তোমার চিৎকার শুনতে পাবে না। আপনি এমন কেন করছেন আমার সাথে? প্লিজ আমার হাত ছাড়ুন আপনি। এখন তো শুধু হাতটা ধরেছি, এখনও তো আরও কাছে আসা বাকি আছে। রাফি জোর করে মিহুর কাছে এসে মিহুর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, আর মিহু বারবার ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও রাফির শক্তির সাথে পেরে উঠছে না। মিহুর চোখ থেকে পানি পড়ছে। রাফি জোর করে মেহুকে কিস করতে গেলেই পাশ থেকে রাফিকে কে যেন জোরে একটা ঘুষি দিয়ে সরিয়ে দিল। মিহু পাশে তাকিয়ে দেখে মেঘ রক্তচক্ষু নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। মিহু কান্নারত অবস্থায় মেঘকে দেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘও এক হাতে মিহুকে জড়িয়ে ধরল। রাফি উঠে এসে মেঘের সামনে দাঁড়ালো। কি ভাই, আমাকে মারলে কেন? তুই ওর গায়ে হাত দিয়েছিস কোন সাহসে? এই মালটাকে আমার পছন্দ হয়েছে, তাই একটু। মেঘ আবারও রাফির মুখে এক হাত দিয়ে ঘুষি দিল। তাতে রাফির নাক দিয়ে গড়গড় করে রক্ত পড়তে লাগলো। রাফি উঠে এসে মেঘকে ধাক্কা দিল। শুরু হয়ে গেল দুজনের মধ্যে মারামারি। তখনই মেহুর রুমে মানিক, নীলা, অনু, নীল, আমিষা আর আশফি ঢুকলো। ওরা এই অবস্থা দেখে মেহুর কাছে আসলো। মেহু ভয়ে কুঁকড়ে গেছে। মেহুর কাছে কি হয়েছে জিজ্ঞেস করতে মেহু রাফির করা বাজে আচরণের ব্যাপারে সব বলে দেয়। মেঘ ওর মতো রাফিকে মারতেই আছে। অবস্থা বেশি বেগতিক দেখে আশফি, নীল আর মানিক গিয়ে মেঘকে আটকালো। মেঘ তারপরও ছুটে যেয়ে মারতে চাইছে রাফিকে, কিন্তু আশফি, মানিক আর নীল শক্ত করে ধরে রেখেছে বলে পারছে না।
আশফি আর নীল মিলে রাফির কলার ধরে টেনে বাইরে নিয়ে গেল। বাড়ির বাইরে যেয়ে ওরা দুজনে মিলে একসাথে কয়েকটা ঘুষি আর থাপ্পড় দিয়ে বের করে দিল ওকে। রাফির আগে জিদে ক্ষোভে আর অপমানে চলে গেল ওখান থেকে। এদিকে আমিষা, অনু আর নীলা মিলে মিহুকে ধরে বেডে বসিয়ে দিল। অনু বেড সাইড টেবিল থেকে পানি নিয়ে মিহুকে খাওয়ালো। তখনও মেঘ রাগে ফুঁসছে। মেহু একদম চুপ হয়ে গিয়েছে। মেঘ রেগে সেন্টার টেবিলে এক লাথি দিয়ে ভেঙে ফেললো। মেহু কেঁপে উঠল মেঘের এমন রাগে। মেঘ সাথে সাথেই হুঙ্কার দিয়ে উঠল, আমাকে বলতে পারো আমি তোমার সুযোগ নিতে আমাকে বলতে পারো আমি তোমার সুযোগ নিতে এসেছে। ওকে দেখে বুঝতে পারোনি যে ও তোমার সুযোগ নিতে এসেছে? আমার গায়ে হাত তুলতে পারো তোমাকে কিস করেছি বলে, ওর গায়ে হাত তুলতে পারোনি তোমার সাথে জোর জবরদস্তি করছিল বলে। রাগ শুধু আমার উপরে দেখাতে পারো, হ্যাঁ? আর কারোর উপর রাগ দেখাতে তোমার কষ্ট লাগে? এই এই একদম চুপ করে থাকবে না, নাহলে দু গালে দুইটা মেরে একেবারে 5 আঙুলের ছাপ বসিয়ে দিব, এই বলে দিলাম।